ছায়া মন্ত্রিসভার ব্যাখ্যা দিলেন তাসনিম জারা। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংশয় দেখছেন না নাহিদ ইসলাম। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে যা বললেন সালাহুদ্দিন। ফখরুলের রাষ্ট্রপতি হওয়ার গুঞ্জন যা বললেন ছোট ভাই ফয়সাল আমিন। বগুড়া ৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সংসদ ও মন্ত্রিপরিষদ শপথ নিতে যাচ্ছে। এর মধ্যেই আলোচনায় এসেছে ছায়া মন্ত্রিসভা, শ্যাডো ক্যাবিনেট। এ বিষয়ে ফেসবুকে একটি ব্যাখ্যামূলক পোস্ট দিয়েছেন তাসনিম জারা। তার বক্তব্যের সারাংশ তুলে ধরা হল। ছায়া মন্ত্রিসভা কি? ছায়া মন্ত্রিসভা হল বিরোধী দলের একটি কাঠামো যেখানে সরকারে থাকা প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়া মন্ত্রী থাকেন। যেমন স্বাস্থ্যমন্ত্রীর বিপরীতে ছায়া স্বাস্থ্যমন্ত্রী, অর্থমন্ত্রীর বিপরীতে ছায়া অর্থমন্ত্রী। সরকারের সিদ্ধান্ত ব্যর্থতা বা ভুলের সমালোচনার পাশাপাশি তারা বিকল্প নীতি ও সমাধান উপস্থাপন করেন। ছায়ামন্ত্রীরা কি সরকারি বেতন পান? না, ছায়া মন্ত্রিসভার সদস্যরা কোনো সরকারি বেতন গাড়ি বা সুবিধা পান না। এটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী ভূমিকা। তবে এর মাধ্যমে তারা জনগণের কাছে নিজেদের যোগ্যতা ও প্রস্তুতি প্রমাণের সুযোগ পান। কেন ছায়া মন্ত্রিসভা প্রয়োজন? ছায়া মন্ত্রিসভা থাকলে সরকার জানে তার প্রতিটি সিদ্ধান্তের চুলচেরা বিশ্লেষণ হবে। এতে খেয়ালখুশিমতো সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা কমে এবং রাজনীতিতে পেশিশক্তির বদলে নীতি ও গবেষণাভিত্তিক প্রতিযোগিতা তৈরি হয়। কে ভালো সমাধান দিতে পারে সেটিই মুখ্য হয়ে ওঠে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন সরকার গঠনের পর জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে তিনি কোনো সংশয় দেখছেন না। তার মতে আসন্ন সরকারের বৈধতা সরাসরি গণভোট এবং সেই গণভোটের ভিত্তিতে জারি হওয়া জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সঙ্গে যুক্ত। সোমবার ১৬ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের আগের দিন এনসিপির পক্ষ থেকে নাহিদ ইসলাম ও দলটির সদস্য সচিব আক্তার হোসেন কোনো নোট অব ডিসেন্ট ছাড়াই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে স্বাক্ষর শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এই সময়ে যে নির্বাচন হয়েছে তার ভিত্তিই ছিল গণভোট, আর গণভোটের ভিত্তি ছিল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। এই আদেশ ছাড়া বর্তমান সরকারের অধীনে নির্বাচন সম্ভব হতো না। ফলে পরবর্তী সংসদ ও সরকারকে কার্যকর করতে হলে গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে। নাহিদ ইসলাম আরও বলেন, নোট অব ডিসেন্ট সংক্রান্ত বিষয়গুলোও গণভোটের মাধ্যমেই নিষ্পত্তি হয়ে গেছে। গণভোটের প্রশ্নে স্পষ্ট করে উল্লেখ ছিল কোন সংস্কারগুলো দলগুলো তাদের ইশতেহার অনুযায়ী বাস্তবায়ন করবে এবং কোন সংস্কারগুলোতে সর্বসম্মতি রয়েছে। যেমন উচ্চকক্ষ গঠন ভোটের অনুপাতে হবে এবং নির্বাচন কমিশনার নিয়োগ হবে সব দলের অংশগ্রহণে। এসব বিষয় জনগণের রায়ের মাধ্যমে বাধ্যতামূলক হয়ে গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার বিষয়টি এখনই কার্যকর নয়, এর আগে প্রয়োজনীয় সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সোমবার ১৬ ফেব্রুয়ারি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে সংশোধনী আনতে হবে, তৃতীয় তফসিলে আলাদা শপথ ফরম যুক্ত করতে হবে এবং শপথ পাঠ করাবেন কে তা নির্ধারণ করতে হবে। এসব প্রক্রিয়া শেষ না হলে এ ধরনের শপথ নেওয়ার প্রশ্ন আসে না। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা আগামীকাল মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও আলাদা শপথ নেওয়ার প্রস্তুতির কথা জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে। তবে বিএনপি বলছে, বর্তমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো কাঠামো নেই এবং তৃতীয় তফসিলেও এ ধরনের শপথের বিধান উল্লেখ নেই। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি। সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি করার দাবি জোরালোভাবে উঠে এসেছে।
দলটির তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের একটি বড় অংশ মনে করছেন দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা দলের সংকটময় সময়ে ত্যাগপরিচ্ছন্ন ভাবমূর্তি এবং একাডেমিক পটভূমির কারণে রাষ্ট্রের সর্বোচ্চ পদে মির্জা ফখরুল উপযুক্ত ব্যক্তি। তবে এ বিষয়ে ভিন্নমত প্রকাশ করেছেন তার ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন। সোমবার ১৬ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে একান্ত আলাপকালে তিনি জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনা চলছে তার সঙ্গে তিনি একমত নন। এদিকে অনলাইনে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি করার দাবিতে সমর্থকেরা যুক্তি হিসেবে তুলে ধরছেন তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, অর্থনীতির শিক্ষক হিসেবে পেশাগত দক্ষতা, সরকারের দায়িত্ব পালনের পূর্ব অভিজ্ঞতা এবং গ্রহণযোগ্য নেতৃত্বের সক্ষমতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা -১৭ ও বগুড়া -৬ দুটি আসন থেকেই বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তবে আইন অনুযায়ী একাধিক আসনে নির্বাচিত হলেও একজন প্রার্থী কেবল একটি আসনই রাখতে পারেন। এই বিধান অনুযায়ী তারেক রহমান ঢাকা -১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বগুড়া -৬ আসন ছেড়ে দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনে লিখিতভাবে জানিয়েছেন। সোমবার ১৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন বিষয়টি নিশ্চিত করেছে। ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, বগুড়া -৬ আসন ছাড়ার চিঠি কমিশন পেয়েছে, তবে এ বিষয়ে গেজেট এখনও প্রকাশ হয়নি। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আসনটি শূন্য ঘোষণা করা হবে। আইন অনুযায়ী কোনো ব্যক্তি একাধিক আসনে নির্বাচিত হলে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হয় কোন আসনটি তিনি রাখতে চান। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে নির্বাচন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। এখন বগুড়া -৬ আসন শূন্য ঘোষণার পর সেখানে উপনির্বাচনের প্রস্তুতি নেওয়া হবে।